সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের বিষয়ভিত্তিক এই টক শোতে আজ আমরা কথা বলবো পর্যটন স্থান হিসেবে কুয়াকাটা। এই বিষয়ে স্টুডিওতে আছেন দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক ডানে আছেন এস এম শওকত হুসাইন, কর্পোরেট ট্যুর অপারেটর অ্যান্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আছেন এম মোতালেব শরীফ, সেক্রেটারি জেনারেল কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জুম প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আছেন জনাব শফিকুর রহমান, প্রেসিডেন্ট কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, এবং ওয়াহিদুজ্জামান সোহেল, প্রেসিডেন্ট কুয়াকাটা ক্লাব লিমিটেড। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। প্রথমে জনাব শওকত হোসেন, কুয়াকাটা পর্যটন নগরী, সরকার ঘোষণা করেছে এটি একটি পর্যটন কেন্দ্র, এবং এর কারণও আছে। কারণ এখানকার নির্মল বাতাস আছে, সমুদ্র আছে, নৈসর্গিক দৃশ্য আছে, জলরাশি আছে, সবই আছে। একটা পর্যটনের নগরী হিসেবে গড়ে ওঠার জন্য যা যা উপকরণ লাগে সব আছে। তারপরেও উন্নয়ন কি ঘটেছে পর্যটন নগরী হিসেবে বা পর্যটন স্থান হিসেবে, কেন্দ্র হিসেবে কুয়াকাটার আপনি কি দেখতে পেয়েছেন? কুয়াকাটা যদি থ্যাংক ইউ রাজা ভাই। কুয়াকাটায় কিন্তু আমি আগে কখনো যাইনি। আমি প্রথম গিয়েছি গত বছর, এবং আমার একটা পারসেপশন ছিল কুয়াকাটা একটা ছোট জায়গা, ছোট একটা দ্বীপ, ছোট একটা সমুদ্র সৈকত। কিন্তু আমি কুয়াকাটা গত বছর গিয়ে এ মাথা থেকে ওই মাথা মোটরসাইকেলে করে সমুদ্রের পাড় দিকে ঘুরেছি। কুয়াকাটার প্রতিটি রাস্তা আনাচে কানাচে ঘুরেছি, এবং আমি দেখলাম যে কুয়াকাটা একটা ভার্জিন ল্যান্ড। এখনও সময় আছে এই কুয়াটাকে মাস্টার প্ল্যান করে এটাকে সাজিয়ে তোলা। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত। তিনি বলেছেন যে বাংলাদেশকে আমি প্রাচ্যের সুইজারল্যান্ড করতে চাই, পর্যটন দেশ হিসাবে আমি গড়ে তুলতে চাই। এবং তিনি যেমন কথা তেমন কাজ। তিনি কিন্তু কুয়াকাটায় মেঘা প্রজেক্টটা নিয়েছেন, এবং সেখানে তিনি মেঘা প্রজেক্টটা বাস্তবায়িত করার জন্য অনেক পরিকল্পনা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি দেখেছি যে কুয়াকাটায় যদি পাশাপাশি দুটো বড় বাস যায় তাহলে কিন্তু পাশাপাশি চলতে পারবে না, ঘোরাতে পারবে না, প্রচণ্ড ট্রাফিক জ্যাম হবে। এখনই ট্রাফিক জ্যাম অনেক বেশি হয়। সুতরাং মাস্টার প্ল্যান নিয়ে ওইখানে মিনিমাম 200-300 ফিট চওড়া রাস্তা অ্যাকোয়ার করে করা দরকার এখন থেকেই। যেটা কক্সবাজারের সমস্যা হয়েছে, এই কক্সবাজার বিকাম এ কংক্রিট জাঙ্গল। কক্সবাজারটায় কিন্তু সেইভাবে যত সুন্দর শহর হতে পারত, যত সুন্দর সমুদ্র সৈকত হতে পারত, কক্সবাজার কিন্তু হয়নি। সুতরাং কুয়াকাটায় রয়েছে। কুয়াকাটায় একটা মেজর সমস্যা এখন। আমি গত 2 সপ্তাহ আগে আরেকবার গিয়েছি, আমি আবার পরশুদিন যাচ্ছি। কুয়াকাটার একটা মেজর সমস্যা হচ্ছে কুয়াকাটা একটা শিল্প নগরী, মানে অর্থাৎ পর্যটন শিল্প নগরী। সেখানে এখনও পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে ওই বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেখানে 24 ঘন্টায় তারা বলে যে 14 ঘন্টাই থাকে না বিদ্যুৎ, মাত্র 10 ঘন্টা থাকে। অনেক যে অতিথি যারা হোটেল বুক করে 3 দিনের জন্য, একদিন থেকে গরমে অতিষ্ঠ হয়ে তারা চলে যায়। কুয়াকাটায় প্রায় 42-43টা হোটেল রয়েছে, সর্বোচ্চ 50-60 রুম, সর্বনিম্ন 28-29টা রুম। এই হোটেলগুলো ছোট ছোট, এবং এরা যারা উদ্যোক্তা তারা খুব বড় পুঁজির মালিক নন, কিন্তু অনেক কষ্ট করেই তারা এগুলো গড়ে তুলেছেন। এবং এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক সময় দেখা গেল যে ফ্রিজ নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, তাদের যে হিটার আছে সেটা নষ্ট হয়ে যায়, কিংবা তাদের যে মাইক্রোওয়েভ আছে সেগুলো নষ্ট হয়ে যায়। এবং এগুলো নষ্ট হয়ে গেলে তাদের পক্ষে রিপ্লেস করা খুব কঠিন। এবং কুয়াকাটার সমুদ্র সৈকতে আমরা গিয়েছি, সেখানে কোনো চেঞ্জিং রুম নাই, সেখানে কোনো চেঞ্জিং রুম নাই, কোনো টয়লেট নাই, কোনো মেয়েদের জন্য কোনো টয়লেট নাই, এবং সিকিউরিটিরও অভাব আমি অনুভব করেছি। আমি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281, গত বছর রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর ছিলেন রুবায়েত হোসেন। তিনি উদ্যোগ নিয়ে তার সময়ের যত ক্লাব আছে তাদেরকে নিয়ে একটি চেঞ্জিং রুম 42 লক্ষ টাকা খরচ করে চেঞ্জিং রুমের উদ্যোগ নিয়েছেন, যেখানে মেয়েদের আলাদা কাপড় চেঞ্জ করার জায়গা থাকবে, ছেলেদের কাপড় চেঞ্জ করার জায়গা থাকবে, টয়লেট থাকবে, এবং আমাদের সেখানে
গোসল করার ব্যবস্থা থাকবে, যেন সমুদ্রে নামার আগে গোসল করতে পারে, সমুদ্র থেকে উঠে আবার গোসল করতে পারে। এইভাবে একটা 42 লক্ষ টাকার প্রজেক্ট ইতিমধ্যে জেলা প্রশাসক জায়গা নির্ধারণ করে দিয়েছেন, ওইখানকার ইউএনও নির্ধারণ করে দিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আশা করি 1 বছরের মধ্যে সেটা কমপ্লিট হবে। যেটা আমাদের মেইন ইয়ে হচ্ছে যে আমাদের এই পর্যটন নগরীগুলো, আমি মনে করি গার্মেন্টস যেমন একটা অর্থকরী ফসল, আমাদের সম্পদ, গার্মেন্টসের থেকে আমরা প্রায় 30% আমরা বৈদেশিক মুদ্রা পাই। পর্যটন শিল্প থেকে কিন্তু আমরা বিরাট অংশ মুদ্রা পেতে পারি, কারণ এই আমাদের দেশে ডোমেস্টিক পর্যটকও অনেক বেশি। শওকত হোসেন, আমি আপনার কাছে আসতে চাই পরে, কিন্তু আমি একটু আমাদের সাথে জুমে যুক্ত আছেন শফিকুর রহমান, প্রেসিডেন্ট কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন। জনাব শফিকুর রহমান, উন্নত অবকাঠামো বলতে কি শুধু হোটেল আর মোটেল যেটি গড়ে উঠেছে, নাকি আপনারা একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে অন্য কি ভাবছেন আপনারা? সামগ্রিক আপনার মোটামুটি আমরা একটা সব দিক দিয়ে আপনার যাচ্ছি যে ট্যুরিজমের জন্য সিকিউরিটির ব্যাপার, এইগুলি আমরা চেষ্টা করতেছি কিভাবে আনন্দ দেওয়ার জন্য, কুয়াটা সুন্দরবন আসা যাওয়ার জন্য। এটা আপনার আমাদের প্ল্যানে আছে। এটা আমরা কিভাবে পর্যটক যদি বাড়ে, তখন আমরা এটা একবার আমার গেলবার চেয়ে আমাদের একটা এরকম হয়েছে যে আমরা লঞ্চ একটা দিছিলাম যে কুয়াটা টু সুন্দরবন, এটা আমরা প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের পর্যটকের অভাবে এবার করোনার কারণে এটা আস্তে আমরা বন্ধ করে ফেলছি, লস দিকে চলে যাবে। যার জন্য ভবিষ্যতে আপনার যাতে আরো যেটা খুব সুন্দর হয়, আমরা সেই চেষ্টা করতেছি। আমাদের হোটেল অনার্স কিন্তু আদার্স আমাদের যারা ইনভেস্টার আছে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে যাতে পর্যটন আকৃষ্ট করা যায়, সেই চেষ্টা আমরা করতেছি আগামীতে আরো। এবং আমাদের এখানে যে আমরা একটা উল্লেখ আছে যে আমাদের মেইন সমস্যা আমাদের বিদ্যুতের জন্য যে আমরা যে কি ছাপা হইতেছি, খুবই ছাপা। আমার যেমন আমাদের এই সকাল আগে বলে গেছে যে 3 দিন বুকিং থাকলে আমাদের বিদ্যুৎ না থাকার কারণে 1 দিন থাকে, 1 দিন থেকে চলে যায়। আমরা কোনো তাদের কাছে আপ্যায়ন ঠিক মতো করতেছি না এবং সার্ভিসটা ঠিক মতো দিতে পারছি না, যার জন্য রাখতে আমাদের কাছে চলে যায়। এইটাই সবচেয়ে বেশি আমাদের ক্ষতিকর। মানে পর্যটন গার্মেন্ট যেমন একটা শিল্প, তেমনি এটা আমাদের পর্যটনের শিল্প। আমি মনে করি যে ভবিষ্যতে পর্যটন শিল্পটাকে গার্মেন্টস থেকে খুব আরো ভালো হবে। কারণটা কি, আমাদের ওই কুয়াটা যে আগে জমি মূল্য ছিল, যে আমি যে ব্যক্তিগতভাবে যে দামে কিনছি তার 100 গুণ বেড়ে গেছে। এটাও তো আমাদের একটা, আমার জনদি শেখ হাসিনা যে আমাদের পর্যটন ঘোষণা করছে, আমি তাকে আরো ধন্যবাদ দিই যে তার জন্য আমাদের এই সবকিছু ডেভেলপ হতেছে এবং সে কাজ করতেছে। তার ধারাবাহিকতায় আমরা উদ্যোক্তা বাড়ছে এবং আমরা নিজেরা কাজ করতেছি। আমি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের এমনি সদস্য আছি এবং আমি আওয়ামী লীগের একজন সমর্থক। আমি আপনার কাছে ফিরবো, আমি একটু যেতে চাই, জনাব শফিকুর রহমান আছেন আমাদের সাথে স্টুডিওতে, সরি ভুল বলি, মোতালেব শরীফ আছেন সেক্রেটারি জেনারেল। মোতালেব শরীফ, যে কথাগুলো শওকত হোসেন বলেছেন, জনাব শফিকুর রহমান বলেছেন, কিছু কথা তো উঠে আসছে যে ওখানকার ফেসিলিটিজের ইস্যুসগুলো। আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা কোনটা? সমস্যা কি, কুয়াকাটা একটা গ্রামের নাম, ওই গ্রাম থেকেই আজকে গ্রেট পর্যটন কেন্দ্র হিসেবে 1997 সনে মাননীয় প্রধানমন্ত্রী পর্যটন ডিক্লেয়ার দেওয়ার পরের থেকেই সেখানে এই ডে বাই ডে এখানে হোটেল মোটেলগুলি গড়ে ওঠে এবং মানুষ এখানে অ্যামিউজমেন্টের জন্য যেতে শুরু করে। কিন্তু যখনই ডিক্লেয়ার দেওয়া হয়েছিল তখন 7 থেকে 8টা ফেরি ছিল, ব্রিজ, এইগুলি প্রায় ব্রিজ হয়ে গেছে। এখন 2টা ব্রিজ বাকি আছে, পদ্মা এবং লেবুখালি আমার মনে হয় ওপেনিংয়ের অপেক্ষায় আছে। পদ্মা ব্রিজও যদি হয়ে যায়, এরপরে আগামী জুন মাসে পদ্মা ব্রিজ হয়ে গেলে আমাদের কোনো আর ব্রিজও থাকবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর এটা অবদান, যার জন্য এগুলি যদি হয় তা 4-5 ঘন্টা, এখন 10 থেকে 12 ঘন্টা লাগে
কিন্তু তখন 5 ঘন্টায় কুয়াকাটা যাওয়া যাবে। এটা একটা আমাদের বড় একটা, এবং 4 লাইন টোটাল কুয়াকাটা টু ঢাকা পর্যন্ত 4 লাইনের কাজ চলতেছে। তার সমস্যাটা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা। কুয়াকাটায় একটা বাস স্ট্যান্ড নাই, বাস স্ট্যান্ড না থাকে এলোপাথারি এবড়ো থেবড়ো বাসগুলি থাকাতে পর্যটকদের জন্য এটা একটা খুব অসম্ভব হয়ে গেছে। বাস স্ট্যান্ডের জন্য জায়গা অ্যাকোয়ার করা হয়েছে, অতি শীঘ্রই এই বাসগুলি পর্যটন জোন থেকে, পর্যটন এরিয়া থেকে সরানো দরকার। শত শত বাস এখানে পরিবহনের এগুলি এখানে যায়, এগুলি এখান থেকে সরানো দরকার। আর একটা পর্যটন কেন্দ্র এস্টাবলিশড হতে হলে সেখানে মেরিন ড্রাইভের দরকার। বাংলাদেশে সারা বিশ্বে যত পর্যটন সিটি বা কেন্দ্র আছে সেখানে মেরিন ড্রাইভ আছে। বাংলাদেশেরও মেরিন ড্রাইভের কাজ শুরু হয়েছে, কিন্তু যেটা বেড়িবাঁধকে প্রোটেকশন দিয়ে তারপরে বর্তমানে বেড়িবাঁধের পরে যে বীজ প্রোটেকশনটা দেওয়া দরকার ফার্স্টে। বীজ এলোমেলো অবস্থায় আছে, বিচে টেম্পোরারি ওয়েতে যে প্রোটেকশন দিচ্ছে তাতে এবড়ো থেবড়ো উঁচু নিচু হয়ে আছে, গর্ত হয়ে আছে, যার জন্য পর্যটকদের সেখানে বিচে নামা ওঠায় খুব কষ্ট হচ্ছে। এইটা অতি জরুরিভাবে বীজ প্রোটেকশনের পরে মানে বেড়িবাঁধ প্রোটেকশনের মাধ্যমে আমার মনে হয় 50 কিলোমিটার কুয়াকাটা 0 পয়েন্ট থেকে শুরু করে গঙ্গামতি কাউয়াচর হয়ে আলিপুর হয়ে টোটাল আবার কুয়াকাটা 0 পয়েন্টে এসে আমার মনে হয় 5-7 কিলোমিটার কাজ কমপ্লিট হয়েছে। এখন পর্যন্ত এই মেরিন ড্রাইভের কাজ হয়নি। এগুলি অতি জরুরিভাবেই হওয়া দরকার। আর একটা বিষয় রয়ে গেল কক্সবাজার টু সেন্ট মার্টিনসে, এখানে সি ক্রুজিংয়ের মাধ্যমে পর্যটকদের নেওয়া আনা আশা করা যায়, হচ্ছে, কিন্তু আমাদের কুয়াকাটায় তা নাই। কুয়াকাটা টু সুন্দরবন 2.5 থেকে 3 ঘন্টায় একটা সি ক্রুজ সেখানে যেতেও পারে এবং সারাদিনে আবার ঘুরে আসতে পারে। যদি কুয়াকাটা টু সুন্দরবন সি ক্রুজিংয়ের ব্যবস্থা সরকারিভাবে দেওয়া হয়, আমরাও প্রাইভেট সেক্টরে চেষ্টা করতেছি, তাইলে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বের পর্যটকরা এখানে এটা উপভোগ করার জন্য যাবে। কারণ সুন্দরবন হলো সারা বিশ্বের ভিতরে একটা আকর্ষণীয় স্থান এবং সাইড ট্যুরের ব্যবস্থার ভিতরে দিস দ্য বেস্ট ওয়ান। এই জন্য আমরা আশা করব ব্যক্তিগতের বিনিয়োগ ক্রুজে হচ্ছে না কেন? ব্যক্তিগত এখানে ছোট বড় মিলায়া শওকত ভাই বলেছেন এখানে 40-42টি হোটেল, 120, 130, 40টা হোটেল হয়ে গেছে অলরেডি ছোট বড় মিলেয়া। তবে এখন আমাদের না, সি ক্রুজের কথা বলছি। সি ক্রুজিং ব্যক্তিগতভাবে এখানে একটা করেছিল এখানে, মানে প্রাইভেট সেক্টরে, তারা আবার কি জন্য তাদের সি ক্রুজ ছিল না, শুধু লঞ্চ দিয়ে শুরু করেছিল। এখন আমাদের যেখানে সমুদ্রে চলাচলের জন্য সি ক্রুজিংয়ের জন্য আমরা চেষ্টা করতেছি এবং প্রাইভেট সেক্টর সবাইকে আহ্বান করতেছি এখানে আসার জন্য। আর সরকারের যদি নৌ পরিবহন মন্ত্রণালয় বা BAWT এর কোনো জাহাজ থাকে, পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, কুয়াকাটা টু সুন্দরবন যদি সি ক্রুজিংয়ের মাধ্যমে সাইড ট্যুরের ব্যবস্থা করা যায় তাহলে সারা বিশ্বের ভিতরে এটা একটা আকর্ষণীয় স্থান হবে বলে আমরা আশা করি। আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি ওয়াহিদুজ্জামান সোহেল, প্রেসিডেন্ট কুয়াকাটা ক্লাব লিমিটেড। সমস্যার কথা তো অনেক হয়তো আলোচনা করব, কিন্তু আপনি একটু বলবেন কি যে সম্ভাবনার দুয়ারটা কত বড় এখানে? আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুজ্জামান সোহেল বলছি। কুয়াকাটা সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত এবং এটার সম্ভাবনার বিশালতা অনেক। ইতিপূর্বে আমাদের যে আলোচকরা যে কথা বলেছেন, যে আপনিও বলেছেন যে বিনিয়োগের বিষয়, কেন বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়ছে না, বা আমাদের পর্যটন যেভাবে বিকশিত হওয়ার কথা সেক্ষেত্রে বিকশিত হচ্ছে না। আমাদের এখানে বিকশিত না হওয়ার পিছনে প্রথম অন্তরায় যেটা সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, দ্বিতীয়ত প্রত্যেকটা ব্যবসায়ী তার বিনিয়োগের নিরাপত্তা চান এবং বিনিয়োগের নিরাপত্তাটা যথার্থ না হলে সে সেখানে বিনিয়োগ করতে চায় না। এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য যথার্থ অনেক বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে এবং মানুষকে বিনিয়োগে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্যাকেজের কথা বলা আছে।
কিন্তু তার সঠিক বাস্তবায়নে কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগকারীরা ওভাবে উৎসাহিত হয়ে আসছে না। প্রত্যেকটা বিনিয়োগকারী কিন্তু চান যে তার ইনভেস্ট অনুযায়ী তার রিটার্ন আসা, সেই রিটার্নটা যথার্থ না হলে কিন্তু সে ইনভেস্ট করতে আগ্রহী হন না। তো এই ক্ষেত্রে আমাদের কুয়াকাটায় বিগত 2-4-5 বছর আগে যথেষ্ট বিনিয়োগকারী কুয়াকাটায় বিনিয়োগ করার উৎসাহ নিয়ে এসেছেন, কিন্তু সঠিক পরিকল্পনা, সঠিক বাস্তবায়ন, পরিকল্পনা ইতিমধ্যে আমাদের গভর্নমেন্ট যথেষ্ট নিয়েছেন। যেমন এলজিইডির 2013 সালে যে মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী কুয়াকাটাকে উন্নত পর্যটন শিল্পে বিকশিত করার জন্য যে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে, সে অনুযায়ী বাস্তবায়নটা একটু ধীরগতি। সেই ধীরগতিটার জন্যই আমি বলবো যে বিনিয়োগকারীরা অপেক্ষমান, যে দেখি আরেকটু উন্নয়ন হলে আমরা হয়তোবা যাই বিনিয়োগ করব, এই অপেক্ষায় এটার উন্নয়নটা একটু ধীরগতি হচ্ছে। তাছাড়া যোগাযোগের যে উন্নয়ন, ইতিপূর্বেই আমাদের বক্তারা বলেছেন যে পর্যটন শিল্পের একটা বিশেষ দিক হলো যে আপনি যোগাযোগের উন্নয়ন হলেই কিন্তু পর্যটক সেখানে আসবে এবং বিনিয়োগকারীরা তাদের আপনার কাছে আমি একটু জানতে চাই যে একটা বিশেষত্বের কথা যদি বলা হয় এই পর্যটন কেন্দ্রের, তাহলে কি সেটা যেটার জন্য মানুষ সেখানে যাবে? কুয়াকাটার সবচেয়ে বিশেষত্ব হলো সূর্য উদয় এবং সূর্য অস্ত। আর দ্বিতীয়টি হলো কুয়াকাটার সমুদ্র সৈকতটি এখনো প্রকৃতিতে ঘেরা আছে, যা হয়তো বিশ্বের অনেক সমুদ্র সৈকতের থেকে একটু ভিন্নতা আছে। এটার ভার্জিনিটি আছে। আমরা যারা বিনিয়োগকারী আছে এটাকে সৎ ব্যবহার করলে সেটার স্পেশালিটি হলো কুয়াকাটায় যে একটি ভার্জিন সমুদ্র সৈকত এবং সূর্য উদয় এবং সূর্য অস্ত একই জায়গা থেকে দেখা যায়। তাহলে ট্যুরিজম প্রোডাক্ট কি ওখানকার? এখানে এখনো পর্যন্ত যদি প্রোডাক্ট বলেন, হ্যাঁ। এখনো পর্যন্ত যদি প্রোডাক্ট বলেন তাহলে প্রোডাক্ট হলো হোটেলের অ্যাকোমোডেশন আছে, মডারেট হোটেল, মনে করেন যে 3 স্টার কোয়ালিটির হোটেল কিংবা 2 স্টার কোয়ালিটির হোটেল, প্রায় 30-40টা হোটেল আছে যাদের রুম পরিষ্কার পরিচ্ছন্ন বাসযোগ্য। আরেকটি হচ্ছে যে ওখানে খাবার দাবার অনেক সস্তা এবং আপনি 400-500 টাকা দিয়ে বুফে নিলে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আমরা 500-600 টাকা দিয়ে বুফে যখন নেই তখন 5-7 রকমের মাছ, খুবই ভালো। আমি একটা মাস্টার প্ল্যানের কথা বলি যে আমাদের কিন্তু মানুষ তো খাবারের জন্য যাবে নিঃসন্দেহে, মেইন হচ্ছে যে দেখবে সূর্যাস্ত, দেখবে সূর্যাস্ত, এর বাইরে কিছু নাই। এর বাইরে কিছু সি গেমস আছে, কিছু সি স্কুটার আছে, সেগুলো পর্যাপ্ত নাই। তবে সেখানে অবাধ বিকাশ করার প্রচুর সুযোগ রয়েছে। আমি মনে করি যে ওইখানে কুয়াকাটায় যদি একটি এয়ারপোর্ট করা যায়, সেই এয়ারপোর্ট বরিশালে যা ফ্লাইটে প্যাসেঞ্জার তার ডাবল ওখানে হবে। এখনও পর্যন্ত বরিশালে যখন শুরু করে একটি ফ্লাইট দিয়া তখন প্লেন অর্ধেক ভরতো না। আমি এর মধ্যে 2-3 বার গেলাম, প্লেনেই গিয়েছি বরিশাল, তারপর বাই রোড। প্রত্যেকটা ফ্লাইট ফুল থাকে, 5টা ফ্লাইট এখন ডেইলি। আমি মনে করি যে কুয়াকাটা এখনই গভর্নমেন্ট জায়গা অ্যাকোয়ার করে খুব দ্রুত পরিকল্পনা নেওয়া উচিত এয়ারপোর্টের। এই যে আমি করোনার ভিতরে একবার গিয়েছি গত বছর, সেইখানে কয়েক হাজার লোক সমুদ্র সৈকতে এই করোনার ভিতরে। এবং তবে এই করোনার সময় আমি ডিসি সাহেব, ইউএনও সকলের সাথে কথা বলেছি, ওইখানে কিন্তু করোনার সময় তেমন করোনার কোনো লক্ষণ দেখা যায় না, প্রকোপ ছিল না। আমি একটা বিশেষ করতে চাই যে কুয়াকাটা কিন্তু বিদ্যুৎ হচ্ছে পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ স্পেশালিস্ট গ্রামে গঞ্জে দেওয়ার জন্য। শিল্পনগরীতে ম্যানেজ করার মতো আমার কাছে মনে হয় সেই দক্ষতা তাদের নাই। আমি মনে করি যে কুয়াকাটা যে পর্যটন শিল্প, এটা পিডিবির আন্ডারে নিলে অথবা ড্যাসা, ডিপিডিসি এই টাইপের কোনো কোম্পানি নিলে তাদের এফিসিয়েন্সি বাড়বে এবং তাদের যে সংকট সেটা
কমবে। জনাব শওকত হোসেন, একটা মাস্টার প্ল্যানের কথা অনেক দিন থেকে শুনছি, এই বিষয়ে কি একটু অবহিত এটা করবেন আমাদের? মেইন হচ্ছে যে মেরিন ড্রাইভের জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে, সেটা একটা মাস্টার প্ল্যান। সেখানে আমি দেখেছি যে ড্রেজার দিয়ে মাটি কাটা টাটা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমাদের সমস্যাটা কি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দৌড়ান হচ্ছে 100 মিটার দৌড়ে গতিতে, আর ওনার যে যারা কার্যকরী করবেন যে আমলাতন্ত্র, তারা দৌড়ান 10 কিলোমিটার গতিতে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রীর অনেক ড্রিম আছে, অনেক স্বপ্ন আছে, উনি দ্রুত সব কাজ করতে চান, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবেন তারা সেই কাজগুলো মিশন হিসাবে নেয় না। তারা 9টা 5টা চাকরি করেন শুধু। ওই মিশন হিসাবে নিয়ে যে কাজটা করবেন, একটা লোক ওখানে থাকলে যদি উদ্যোগ নেয় নেতৃস্থানীয়, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। আমি ধরেন যে কুয়াকাটা একটা চমৎকার জায়গা হতে পারে। পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা যদি 4 লেন হয় এবং ওই 4 লেনের পাশে যদি প্রচুর গাছ লাগানো থাকে, সেই গাছের আপনি চিন্তা করেন ড্রাইভ করে গেলে যেতে কত ভালো লাগবে। তারপরে আমাদের ঢাকা থেকে, তাহলে ওটা একটা প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ ওইটা একটা প্রোডাক্ট। ঢাকা থেকে আপনি যদি পদ্মা ব্রিজ পার হন, পদ্মা ব্রিজ পার হয়ে একেবারে কুয়াকাটা পর্যন্ত যদি 2 সারিতে গাছ থাকে এবং 5 ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছান, ড্রাইভ করতে আপনার কেমন লাগবে? অনেকে বলে না যে চলো একটু ব্রেক নিয়ে যাই লং ড্রাইভে, সেটা একটা বড় প্রোডাক্ট হবে। এবং যখন এই রাস্তার থেকে যাবে তখন কিন্তু জায়গায় জায়গায় রিসোর্ট হতে পারে, ব্রেক নেওয়ার জন্য চা কফি খাওয়ার ব্যবস্থা হতে পারে, মানুষের এই মানে এই ব্যবসা বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপ করতে পারে। আমি সেখানে বলতে চাই যে আমাদের এখানে প্রচুর ব্ল্যাক মানিকে মাঝে মধ্যে হোয়াইট করার জন্য এত % ট্যাক্স দিলে হোয়াইট হয়ে যাবে বলে। হোয়াই নট, এই কুয়াকাটা একটা উর্বর জায়গা, যেখান থেকে বিকশিত হলে কোটি কোটি টাকা ট্যাক্স পেতে পারে, ভ্যাট পেতে পারে। সেই জায়গায় যদি কেউ ইনভেস্ট করে, সেটা ব্ল্যাক সেখানে মানি হোয়াইট 10% করে দেওয়া যেতে পারে। সেখানে একটা গভর্নমেন্ট নিতে পারে যে কুয়াকাটায় পর্যটন শিল্পের জন্য, শুধু পর্যটন শিল্পের জন্য যদি ইনভেস্ট করে, তাহলে পরে এই ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ আছে। সেটা যদি করে দেয় তাহলে এন্টারপ্রেনিয়ার বাড়বে এবং তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসেবে আসবে আমাদের কোটি কোটি টাকা ট্যাক্স এবং ভ্যাট সেখান থেকে আসবে। এবং কুয়াকাটা যদি একটা বিশাল পর্যটন কেন্দ্র হয়, তাহলে হাজার হাজার মানুষ তারা চাকরি পাবে, আমাদের বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে। প্রতি বছর যে আমাদের এই গ্র্যাজুয়েটরা বের হচ্ছে, তারা যাবে কোথায়? আইদার তারা এন্টারপ্রেনিয়ার হইতে হবে, অথবা তারা কোথাও না কোথাও চাকরির ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা থাকা দরকার। আমি মনে করি যে আমাদের কুয়াকাটা যে সকল ব্যবসায়িক আছে তাদেরকে গত সেই সুযোগটা 27 সৃষ্টি সেপ্টেম্বর করা। বিশ্ব পর্যটন দিবস ছিল, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। এখন প্রত্যেকবার পর্যটন দিবসে এই কথাগুলো উঠে, কুয়াকাটার কথা উঠে, কক্সবাজারের কথা উঠে, কিন্তু এই দিবসটা চলে গেলে আবার সবাই ভুলে যায়। তো কুয়াকাটার জন্য স্পেশাল কি ভাবনা থাকতে পারে আপনার কাছে, কি মনে হয়? আমি মনে করি কুয়াকাটার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে আচ্ছা। টাইম বাউন্ড করা দরকার। টাইম বাউন্ড ট্যাক্স বেনিফিট দেওয়া দরকার, লোনের বেনিফিট দেওয়া দরকার কম সুদে। তারপরে আপনার ইলেকট্রিসিটিটা পল্লী বিদ্যুতের থেকে সরাই নিয়ে পিডিবি অথবা ডেসা ডিপিডিসির মতো ব্যবস্থা করা, সুদের মানে অবিরাম বিদ্যুৎ পাওয়া যায়। আরেকটি হচ্ছে যে ওইখানে কুয়াকাটায়ও আমরা ওই এলাকায় বহু আছে যে পর্যটন শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্টের BIM আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারা ওইখানে একটা ব্রাঞ্চ করতে পারে, যেখানে তারা এই সকল ট্রেনিং করলে তারা ওইখানেই ইন্টার্ন করতে পারে, চাকরি পেতে পারে। এমনিতে হোটেল ম্যানেজমেন্ট। পর্যটন কেন্দ্রগুলো তো কি ধরনের বিজনেস সুবিধা আসতে পারে? আপনার সাথে আরেকবার কথা বলবো। আমি একটু মোতালিব শরীফ আপনার কাছে আসতে চাচ্ছি। সামগ্রিকভাবে বিচ ম্যানেজমেন্ট কীরকম সেখানকার? বিচ ম্যানেজমেন্টের দায়িত্বে সরকারিভাবে জি, পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে, ট্যুরিজম বোর্ডের মাধ্যমে, পর্যটন মন্ত্রীর মাধ্যমেই আমাদেরকে জেলা প্রশাসক মহোদয়কে সভাপতি করে টিওনো সাহেব এটার সদস্য সচিব এবং যারা যারা পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়েই করা হয়। তবে এই পর্যটন মানে বিচ ম্যানেজমেন্ট কমিটিটা প্রতি মাসে একবার মিটিং হওয়া দরকার কুয়াকাটায়। কিন্তু জেলা প্রশাসক মহোদয় যে মিটিং হয়তো পটুয়াখালীতে ডাকলেন, পটুয়াখালীর যে কোনো ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের লোকজন সেখানে থাকে। কুয়াকাটার থেকে আমরা 70 কিলোমিটার দূর থেকে মেয়র,
পর্যটন শাসিত হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও এখানে আসলো। মাসে একবারও হয় না, 2-3 মাস পরে। কিন্তু আমাদের কুয়াকাটাতে স্পটেই যদি মিটিংটা হয় এবং সার্বক্ষণিক সারাক্ষণ সব কোথায় কী সমস্যা আছে এগুলি পর্যবেক্ষণ করে সেখানে সমাধান দেওয়া সম্ভব। কুয়াকাটা কিন্তু এখানে হাজার হাজার টন ইলিশ মাছ পড়ে এই বর্ষা মৌসুমে, যেখানে বাংলাদেশের ভিতরে হাজার হাজার টন মাছ সেল হয় এখান থেকে। 1 টাকাও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না। এখানের মানুষ লক্ষ লক্ষ টাকা, কেউ কেউ মানে যারা আড়তদারি করে তারা কোটি কোটি টাকা আর্ন করে। এখানে পর্যটকরাও কিন্তু ইলিশ মাছ খাওয়ার জন্য কুয়াকাটায় যায়। যেমন বর্ষাকাল, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই কয় মাস একদম কন্টিনিউয়াস এখানে ইলিশ মাছ থাকে এবং সুস্বাদু মাছের করা যায়। আমরা তাহলে তো আপনি বলতে চাচ্ছেন যে একটা ইলিশ ট্যুরিজম হতে পারে এখানে। ইলিশ ট্যুরিজম হতে পারে। দ্বিতীয় নাম্বার, এখানে স্বাস্থ্যকর স্থান। কুয়াকাটাটা একটা স্বাস্থ্যকর স্থান। শওকত ভাই বললেন যে আমাদের যে এই লকডাউন পিরিয়ডে যে ইটা হয়েছে, কুয়াকাটায় কিন্তু একজন মানুষ আক্রান্ত হয়নি। যেখানে সূর্যোদয়ের দেশ, এখানে মানে উন্মুক্ত বাতাস, লবণাক্ত হাওয়া, এখানে মানুষ যারাই যায় তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে। এখানে কোনো এই করোনার কোনো প্রকোপ এখানে ছিল না। এখানে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারতেছি যে পর্যটকদেরকে এখানে মাস্টার প্ল্যান 2013 সনের ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, কিন্তু উপযুক্ত নেতৃত্বের অভাবে এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন এটা বাস্তবায়িত হচ্ছে না। এইগুলো যদি বাস্তবায়ন হয়, এর রিং রোডগুলি হবে, তারপরে আমাদের কুয়াকাটায় ট্যুরিজমের জন্য এখানে আমাদের ক্রিকেট স্টেডিয়াম হবে, ভালো হসপিটাল হবে, ভালো ইউনিভার্সিটি হবে, তেমন পর্যটন সংশ্লিষ্ট অনেক শাখা প্রশাখা হওয়ার জন্য মাস্টার প্ল্যানে আছে। কিন্তু অদ্যাবধি 1913 সন থেকে 2021 পর্যন্ত অদ্যাবধি এই মাস্টার প্ল্যান এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর ভিতরে একটা বাধা আছে, মাস্টার প্ল্যান দেওয়ার পরে আমাদের কিছু বাধা নিষেধ এখানে আছে। মানুষের যারাও ইনভেস্ট করবে, সেই ইনভেস্ট করতে দেওয়ার জমি কিনে রাখছে কিন্তু বাস্তবায়িত করতে পারতেছে না। কারণ জমি জায়গা এখন যদি কোনো ডেভেলপার হয় তাদেরকে দলিলাদি করতে গেলে পারমিশন লাগে। জেলা প্রশাসন, আগে ছিল জেলা প্রশাসক, এখন বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই অনুমতি নিতে হয়। এই অনুমতি নিতে 2 মাস, 3 মাস, 4 মাস সময় লেগে যায়। তাড়াহুড়া করে যদি গভর্নমেন্ট অফিসিয়াল বড় বড় কর্মকর্তারা, এই শওকত ভাইয়ের মতো মানুষ যদি চেষ্টা করে 1-1.5 মাস হয়তো হতে পারে। কিন্তু যারা এখানে মানে ইনভেস্ট করতে চাচ্ছে কিন্তু পারমিশনের জন্য যে জমি বিক্রি করবে সেই অনুমতিটা দিয়ে দেবে, এই পারমিশন আনতেও সময় লাগে। এইটা সহজতর করা দরকার। রাজা ভাই, একটা আশু করণীয়, যেটা বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার নয়, যেমন বিআরটিসি তারা ট্যুরিস্ট বাস যদি দেয় 2টা অথবা 4টা, যারা পটুয়াখালীর থেকে লঞ্চে নামার পরে এই বাসগুলো কুয়াকাটায় যাবে এবং বাসগুলি অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত হইতে হবে, ওদের ইয়ারা এনজয় করে। আবার বরিশাল থেকে বাস কুয়াকাটায় আসতে পারে। যেমন তারপরে ইউএস বাংলা নোভো যশোরে যখন আমরা নামি, আমি প্রায় খুলনায় যাই, খুলনায় আমরা ওই নোভোর বাসে যাই, যশোর অথবা ইউএস বাংলার বাসে যাই। ওই 2টা যদি এটা নোভো কিংবা ইউএস বাংলার কর্তৃপক্ষ দেখেন, তারা এই প্লেনের থেকে তারা নিজেরা বাস করতে পারে, সো দ্যাট সেখানেও কিন্তু তাদের প্যাসেঞ্জারও বাড়বে এবং কুয়াকাটায় আরও বেশি মানুষ যেতে পারে। আমি নিশ্চিত, আমার মতো লোক, আমি ওয়ার্ল্ড ট্রাভেলার, আমি প্রচুর ট্রাভেল করি। আমি জীবনের প্রথম গত বছর কুয়াকাটায় গেছি। মেইন হচ্ছে যে যাওয়ার ব্যবস্থা ছিল, এখন কিন্তু 5টা ব্রিজ হয়ে গেছে এবং ব্রিজগুলি খুবই সুন্দর ব্রিজ। মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় ডিসেম্বর মাসে অবকাঠামোর জায়গাটা আসছে, কিন্তু আমার একটা কথা হলো, সেটা হলো মাস্টার প্ল্যান অনুযায়ী যে সমস্ত কার্যক্রম আমাদের করণীয় আছে, সেখানে আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী যে অবকাঠামোর কথা আপনি বলেছেন, এখানে একটা 5 স্টার হোটেল নাই, 3 স্টার হোটেল নাই, শুধু শিকদার রিসোর্ট একটা শুরু করেছে। ওইটার উপরেই এখন কিন্তু যেখানে ভালো কোনো প্রজেক্ট হয় সেখানেই কিন্তু পর্যটকদের একটা হয়, কিন্তু এখানে হচ্ছে না কেন? যারা শুরু করেছে এদের কোনো প্ল্যান শুরু করেছে, বিল্ডিং শুরু করবে, কিন্তু সেটার প্ল্যান পাস করার জন্য কোনো ডিপার্টমেন্ট নাই।
আমাদের কুয়াকাটা কোনো, যেমন ঢাকা মানে আগে ছিল ডিএটি, এখন রাজউক, এরকম একটা ডিপার্টমেন্ট হওয়া দরকার, যেন প্ল্যান পাস করলে দিলে, এই জন্য অনেক স্থাপনা হচ্ছে না। বাস্তবায়িত হচ্ছে যত হোটেল মোটেল আছে, আপনি দেখেন কুয়াকাটার কোনো একটাও প্ল্যান পাস করার মতো কোনো ডিপার্টমেন্ট নাই, বিভাগীয় কমিশনারের কাছে পাঠাতে হয়। ঠিক এই জায়গায় আমি তাহলে শফিকুর রহমান সাহেব আপনার কাছে আসছি। আমি গতবার যখন গেলাম, মেয়র সাহেব উপস্থিত ছিল, নবনির্বাচিত মেয়র। অনেকেই আমাকে বলল যে কক্সবাজারে যে সিটি কি পৌরসভার যে ট্যাক্স, তার 4 গুণ হলো কুয়াকাটার পৌরসভার ট্যাক্স, যেখানে কোনো পৌরসভার তেমন কোনো যেখানে পর্যটন গড়ে ওঠে নাই সেখানে। সুতরাং যেখানে ট্যাক্স ভ্যাট দিচ্ছে মানুষ, পাবলিক, তার বেনিফিটও তো পাবলিককে দিতে হবে। সুতরাং সেই দিক থেকে স্থানীয় যারা প্রশাসন এবং যারা রেভিনিউ নিচ্ছে, মেক শিওর যে তারা, এটা তো সরকারকে চিন্তা করতে হবে। আমি দিতে তো হবে, শফিকুর রহমান সাহেব benefit আপনার কাছে দিচ্ছে। আসছি। নিরাপত্তার ইস্যুটা অনেকেই বলছেন যে সেখানে নিরাপত্তার অভাব আছে। তো নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের, কিন্তু একই সাথে যারা পর্যটন বাণিজ্য করে তাদের এই নিরাপত্তা কতটা আশ্বাস দিতে পারেন আপনি? না, পুলিশের দায়িত্ব তো অবশ্যই আছে। তার ভিতরে আমরা যার যার নিরাপত্তা, আমরা আমাদের হোটেলের যে কটা হোটেলে তার সবাই আপনার নিরাপত্তা দিই, তাতে কোনো সন্দেহ নাই। যে একটা গেস্ট আসলে তাদের কিভাবে কি করতে হবে, কোথাও কোনো সমস্যা না হয়, আমরা পুরোটা হোটেল অনার্সের পক্ষ থেকে আমরা সবাইকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে থাকি। এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আর আমাদের যে এটা কুয়াটা আসবে কেন, আমাদের আকৃষ্ট করার জন্য আমাদের কিছু কিছু আমাদের সহযোগিতা দরকার। যেরকম আমরা আগেই বলছি যে আমাদের পল্লী বিদ্যুতের একটা সমস্যা আছে, সেইটা সমাধান করা, এবং যে সিঙ্গাপুর একটা জায়গা যে ফেসিলিটি পায়, সেই ফেসিলিটি আমাদের ওই কুয়াটাকে দেওয়া দরকার। আমি মনে করি বাংলাদেশ সরকারকে এইটা সহযোগিতা দরকার, যে সব হোটেলে বা আমাদের আমাদের যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আমাদের এটা সহযোগিতা দেওয়া দরকার। তাহলে কিছু আপনি বলেন আমাদের আজকাল কিছু বাংলাদেশের অনেক লোকের টাকা পয়সা আছে, তারা কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর টাকা খরচ করে আসে, কিন্তু এই সুযোগটা আমাদের বাংলাদেশে নাই। এই সুযোগটা যদি কুয়াটা দেওয়া হয় একটা জোন হিসাবে করে, তাহলে আমার মনে হয় এই টাকাটা বাংলাদেশেই থাকে, এটা আমাদের টাকাটা বাংলাদেশে থাকে, এবং এই যে সিঙ্গাপুর যায় বা থাইল্যান্ড যেতে, বিভিন্ন দেশে যাচ্ছে, এটা কুয়াটা দিয়ে আমাদের এনজয় করতে পারতো। এনজয় যদি আমরা সেই ব্যবস্থা করি বা সেই সরকার আমাদের কিছু সহযোগিতা করে, পারমিশন দেয়, তাহলে আমরা এই টাকাও আর বিদেশে যাবে না, আমাদের টাকা আমাদের দেশে থাকবে, আমরা আমাদের কর্মসংস্থান হবে, আমাদের ব্যবসায়িক ভাবে আমরা লাভবান হবো, সবকিছুই আমরা, এবং সরকার ভ্যাট ট্যাক্স সব পাবে। এইসব আমি জনাব ওয়াহিদুজ্জামান সোহেল আপনার কাছে আসছি। কুয়াকাটায় ব্যবসা হচ্ছে, হয়তো আগামীতে বাড়বে, কিন্তু ট্যুরিস্টদের জন্য কালচারাল কি উপকরণ সেখানে আছে, সাংস্কৃতিক কি ব্যবস্থা আছে? আমাদের এখানে কালচারের স্পেশাল কিছু নেই। এখন বর্তমানে যেটা আছে সেটা হলো রাখাইন সংস্কৃতি, এবং রাখাইন সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য এখানে আমাদের কিছু ব্যবস্থা প্রণয়ন করা দরকার, যেটা হলো, এটাও কিন্তু আস্তে আস্তে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেরকম কুয়াকাটায় আগে যথেষ্ট রাখাইন বসবাস করতেন, তাদের এই সংস্কৃতিটাকে দেখার জন্য কিন্তু অনেক পর্যটক আসতেন। তারা কিন্তু দিন দিন বিভিন্ন কর্মতে চলে যাচ্ছে, তারা কিন্তু পর্যটন শিল্পের সাথে এখন সংশ্লিষ্ট নেই। অনেক ছেলেমেয়েরা, রাখাইন ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে তারা তাদের কর্মজীবনে বিভিন্ন বড় বড় শহরে চলে যাচ্ছে। সেটাকে যদি আমরা কুয়াকাটা ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট করতে পারতাম, তাহলে হয়তোবা এটাও একটা বিনোদনের বিষয় বা একটা সংস্কৃতিকে ইন্ট্রোডিউস করা হতো, যেটা পর্যটকদেরকে আকর্ষিত করতো এই বিষয়টা। তাছাড়া আছে যেটা হলো গিয়ে আপনার অ্যামুজমেন্টের যে বিষয়গুলো, অ্যামুজমেন্টের জন্য কালচারাল আমাদের একটা অডিটোরিয়ামের দরকার বিশাল বড়, যেখানে সব সময় এই কালচারাল প্রোগ্রাম গুলোকে থ্রো করা যায়। এখন আমরা কিন্তু স্বল্প পরিসরে আমরা কুয়াকাটায় প্রত্যেকটা হোটেলের যে নিজস্ব হল রুম আছে,
বা কালচার প্রোগ্রাম করার যে অ্যারেঞ্জমেন্ট আছে তার ভিতরেই কিন্তু আমরা লোকাল কিছু শিল্প গোষ্ঠী আছে, কুয়াকাটার স্থানীয় শিল্প গোষ্ঠী, তাদের মাধ্যমে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি। যেমন বাউল গানের অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা বিচেও কয়েকজন বাউল রীতিমতো পর্যটকদেরকে বিনোদন দেওয়ার জন্য গান করে থাকেন। তারপরে এখানে কুয়াকাটা ছোট্ট একটা নাট্যগোষ্ঠীও আছে, যারা তারাও বিভিন্ন বিনোদন কৌতুক এগুলো বিনোদন দেওয়ার চেষ্টা করেন। তো এটা আমরা এখানকার কুয়াকাটায় যারা শিল্প গোষ্ঠীগুলো আছেন বা বিনোদন দেওয়ার মতো আছেন তাদের সাথে আমরা হোটেল মোটেলের যারা আছি তারা সবসময় একটা সম্পৃক্ত আছে আমাদের। আমরা তাদেরকে তাদেরকে উৎসাহিত করি যাতে তারা পর্যটকদেরকে বিনোদন দিতে পারে। এখানে তাদেরও আপনার উৎসাহিত করার জন্য সরকারি কিছু পদক্ষেপের দরকার। যেমন অনেক শিল্প গোষ্ঠী আছে তাদের রেগুলার ইনকাম সোর্স নাই, যেমন গত 2 বছরে কোভিড এর কারণে আমাদের হোটেলগুলো বন্ধ ছিল, যে কারণে আমরাও আসলে সেক্ষেত্রে তাদের যে উপার্জনের যে পথ, যে পারিশ্রমিকটা, যেমন আমরা একটা অনুষ্ঠান করলে সেখানে শিল্প গোষ্ঠীদেরকে অর্থায়ন করে থাকি, সেই অর্থের বিনিময়ে তারা তাদের জীবন পরিচালনা করে থাকে, কিন্তু সেক্ষেত্রে এই অর্থটার থেকেও কিন্তু তারা বঞ্চিত। সেই ক্ষেত্রে যদি সরকারের কিছু পদক্ষেপ থাকেন যে এই ধরনের অ্যামুজমেন্ট বা যারা কালচার প্রোগ্রাম করে থাকেন যে গোষ্ঠীগুলো, তাদেরও যদি কোনো ভাতা বা কোনো কিছুর ব্যবস্থা থাকেন, যে তাহলে তারা হয়তোবা তাদের এই পেশার থেকে অন্য পেশায় যাবেন না। আমাদের এখানে যখন অর্থাৎ এখানে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনারা চাচ্ছেন। এখানে একটা আছে যে রাখাইন সম্প্রদায়, জি, সেটা তো বললেনই। রাখাইন সম্প্রদায় তারা কিন্তু অবহেলিত, তাদের বিকশিত করা, তাদের যে কালচারাল ডেভেলপ করার জন্য সেটা কিন্তু তেমন সুযোগ সুবিধা নাই। একটা এনজিও দেখেছি শুধু কাজ করে, আমার মনে হয় সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের সেই ব্যবস্থা করা যায়। এমনকি এই পটুয়াখালীতে এই কালচারাল অ্যাক্টিভিটিজ উন্নয়নের জন্য কিছু প্রতিষ্ঠান ডেভেলপ করতে পারে, যেখান থেকে সরকারি সুযোগ সুবিধা, জমি টমি দিলে পরে সেখানে একটা অর্থনীতির জায়গায় আসি। জি, যদি এরকম হয় যে কক্সবাজারে তো প্রচুর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির এজিএম হয়, জি, সেলস কনফারেন্স হয়, সেটা কি কুয়াকাটায় হতে পারে? কুয়াকাটায় সম্ভব, কিন্তু এখন এত বড় হল নাই কুয়াকাটায়। এই জন্য আমি বললাম যে ইনভেস্টমেন্টের জন্য কম ইন্টারেস্টে লোন দরকার, ট্যাক্স হলিডে দরকার, তাহলে পরে এটা কক্সবাজারে কিন্তু মাঝে মধ্যে স্যাচুরেটেড হয়ে যায়। আপনি সিজনে কিন্তু অনেক সময় মানুষ গাড়িতে ঘুমায়, সুতরাং আমাদের খালি কক্সবাজার কুয়াকাটা নয়, কুয়াকাটা একটা শিল্প পর্যটন নগরী হতে পারে। এমনকি ভোলার আশেপাশে, ভোলা কিন্তু একটা দ্বীপ, চারিদিকে সমুদ্র আছে, সেই জায়গায় ভোলা পর্যটন কেন্দ্র হতে পারে। আমাদের হেলিপোর্ট যদি ঠিকমতো হয় তাহলে পরে ওই যে চিটাগাংয়ের কী নাম জায়গাটার, যে মানুষ যায় যে দিয়ে ট্রলার দিয়ে যায়, এখন ছোট ছোট জাহাজ দিয়ে যায়, তো ওই সেন্ট মার্টিন একটা পর্যটন। আমি তো বললাম যে যদি পর্যটন শিল্পে দক্ষ নেতৃত্ব থাকে, ফোকাস থাকে এবং সেইভাবে মিশন নিয়ে কেউ কাজ করে, তাহলে অ্যাটলিস্ট 20% ফরেন কারেন্সি শুধু এই শিল্প থেকে নেওয়া সম্ভব। এবং আমাদের 18 কোটি লোক, তাদের বিনোদনের কোনো ব্যবস্থা নাই। আমাদের ডোমেস্টিক ট্যুরিস্টও প্রচুর আছে, সুতরাং সেখান থেকে ট্যাক্স ভ্যাট পেয়ে এটা সরকার অনেক উপকৃত হতে পারে। জনাব শওকত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মুতালিব শরীফ, শফিকুর রহমান, ওয়াহিদুজ্জামান সোহেল। আমাদের সময় আজকে শেষ হয়ে গেল। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে কথা আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হলো কুয়াকাটা। মাত্র কয়েকদিন আগেই সারা পৃথিবীতে যেমন করে পালিত হয়েছে, বাংলাদেশেও হয়েছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন হতে পারে অর্থনীতির একটা বড় চালিকা শক্তি যদি আমরা ঠিকমতো সেই ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি। তো আশা করব যে আলোচনাগুলো হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে নীতি নির্ধারণী মহলে এই ভাবনাটা জাগবে, কুয়াকাটা হয়ে উঠবে একটি সত্যিকারের পর্যটন কেন্দ্র। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, জিটিভির সাথে থাকবেন।